পরমাণু গঠনের এটা হলো দ্বিতীয় চ্যাপ্টার। তো আগের চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আলোচনা করা হয়েছিল। তো আজকে এখানে ভিডিওতে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মোটামুটি প্রথমে যেটা করব, মোটামুটি আজকে 4টে টপিক আলোচনা করব। প্রথম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, যেটা আইনস্টাইন আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত সত্তা। ডি ব্রগলি নামে একজন বিজ্ঞানী ছিলেন, তার ইলেকট্রনের যে কণা এবং তরঙ্গ ধর্ম আছে সেটার ব্যাখ্যা করব। অর্থাৎ ডি ব্রগলির ইলেকট্রন পার্টিকেল ডুয়ালিটি, পার্টিকেল অ্যান্ড ওয়েভের যে ডুয়ালিটি আছে সেটার ব্যাখ্যা করব। থার্ড হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর ফোর্থ যেটা, সেটা হচ্ছে বোরের আমরা তত্ত্বগুলো পড়েছি, বোরের তত্ত্বের উপর ভিত্তি করে তার ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে শক্তির রাশিমালা, শক্তি ও বেগের রাশিমালা নির্ণয়। আর সেখান থেকে যদি পারা যায় তো দেখি অ্যাপ্লিকেশনসগুলো একটু দেখে নেব। ঠিক আছে, আজকে মোটামুটি এই টপিকগুলো আলোচনা করব। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট শুনেই মনে হচ্ছে বাংলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, যেটা আইনস্টাইন করেছিলেন আর কি। এক্সপেরিমেন্টটা টোটালি আইনস্টাইন করেছিলেন। তো ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া দেখেই মনে হচ্ছে যে আলোর ব্যাপার আছে বা ফটোর কিছু ব্যাপার আছে, তাই তো? আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে। এখানে ফটো বলতে আর কিছুই না, এখানে ফটো যে প্ল্যাঙ্ক ছিল না, প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী এনার্জি, আমাদের যে বিকিরণের শক্তিকে আমরা কীভাবে ডিনোট করেছিলাম, দ্য ই ইজ ইকাল টু এইচ নিউ, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, তাকে যদি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয় তখন যে ফোটনটা থাকে, ফোটন মানে হচ্ছে একরকম বিকিরণের শক্তি আর কি, সেই এনার্জিটাকে বলা হচ্ছে ফোটন। ঠিক আছে, তাহলে এই ফোটনকে এই পরিমাণ, অর্থাৎ কোনো আলোক রশ্মি বা বিকিরণকে যদি এইচ নিউ দিয়ে বা সার্টেন একটা কম্পাঙ্ক দিয়ে চিহ্নিত করা হয় এবং সেই আলোক রশ্মিকে যদি কোনো একটা ধাতব পৃষ্ঠের ওপর, ধাতব পৃষ্ঠ মানে কি, সেখানে ইলেকট্রন রিচ থাকে, ধরে নিচ্ছে এই পৃষ্ঠের মধ্যে এরকম একটা আছে, এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এর মধ্যে ইনসিডেন্ট একটা লাইট ফেলা হলো, এর মধ্যে একটা সার্টেন কম্পাঙ্কের, ধরে নিচ্ছি এইচ নিউ কম্পাঙ্কের একটা বিকিরণ বা আলোক ফেলা হলো। ঠিক আছে, এ ফেললে কি হয় না, এই যে ধাতব পৃষ্ঠটা ছিল, এটা যদি ধাতব পৃষ্ঠ হয়, ধাতব পৃষ্ঠের উপরিতল থেকে ইলেকট্রন নিঃসৃত হবে একটা সার্টেন বেগে বা সার্টেন একটা মোমেন্টাম বা সার্টেন একটা গতিশক্তি নিয়ে ইলেকট্রনগুলো এই দিক থেকে বেরিয়ে চলে যাবে আর কি, ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত হবে। এই যে এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠের উপর নির্দিষ্ট কম্পাঙ্কের একটি বিকিরণ বা আলোককে আপাতিত করলে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনাটাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, আর কিছুই না। এবার চলে আসা যাক যে ইলেকট্রনটা বেরোবে কীভাবে বা বেরোবার শর্ত কী কী জিনিস আছে। ঠিক আছে, ধরে নিচ্ছি ধাতব পৃষ্ঠের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে তীব্র আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট করে রেখেছে, তাহলে দের ইজ এ সার্টেন অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল আছে সেখানে একটা। ধরে নিচ্ছি যে সেটাকেও শক্তি হিসাবে ডিনোট করা যায়, ধরে নিচ্ছি সেটার কম্পাঙ্ক শক্তি এইচ নিউ, সেটা শক্তি কত, এইচ নিউ জিরো পরিমাণ, কত, এইচ নিউ জিরো পরিমাণ। এবার যে আলোটা ফেলা হচ্ছিল বা বিকিরণটা ফেলা হচ্ছে ইলেকট্রনটা বের করার জন্য, সেই আলোটার ফ্রিকোয়েন্সি কত আছে, নিউ জিরো, অর্থাৎ তার এনার্জি কত, এইচ নিউ। তাহলে এইচ নিউ পরিমাণ যদি আলো ফেলা হয় তাহলে এখানে ইলেকট্রনটা নির্গত হবে কি করে, অর্থাৎ এর আকর্ষণ বলটাকে, বাধাটাকে ছিন্ন করলেই তবে ইলেকট্রন নির্গত হবে, আর যদি এটা কম হয়ে যায় তাহলে নির্গত হবে না। তাহলে নির্গত হওয়ার শর্ত কী, তাহলে এইচ নিউ শুড গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ নিউ জিরো। যদি সমান হয় তাহলে জাস্ট বেরোবে, সেখানে হয়তো গতিবেগ নিয়ে বেরোতে পারবে না, কোনো গতিশক্তি তার মধ্যে থাকবে না। তাহলে শর্ত কিন্তু এইচ নিউ, আপাতিত আলোক বা বিকিরণের শক্তি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ নিউ জিরো হয়। এবার ধরো যে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠে যে শক্তি দ্বারা আবদ্ধ থাকে, সেই শক্তির ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। ঠিক আছে, সেই শক্তির ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। এখানে কত কার্য অপেক্ষক হচ্ছে নিউ জিরো, এখানে যে কার্য অপেক্ষক সেটাকে বলা হচ্ছে নিউ জিরো, বা নিউ জিরো হচ্ছে যেটা হচ্ছে এইচ নিউটাকে বলা হচ্ছে যে সেটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক। এবং যে ন্যূনতম যে শক্তিটা
দেওয়া হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ মিনিমাম নিউ জিরো তো হতেই হবে, তবেই তো বেরোবে। এই নিউ জিরোকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক কি? তাহলে কি বললাম, তাহলে এই নিউ জিরো এইচ নিউ জিরো পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ আছে। তাহলে মিনিমাম অর্থাৎ এইচ নিউ যখন এইচ নিউ এর সমান হবে তাহলে নিউ কত হবে? নিউ জিরো হবে। অর্থাৎ মিনিমাম যে কম্পাঙ্ক দিলে অর্থাৎ যে কম্পাঙ্কের শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটি জাস্ট নিঃসৃত হবে, অর্থাৎ আলোক তড়িৎক্রিয়া জাস্ট শুরু হবে, সেই কম্পাঙ্ক অর্থাৎ সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, জাস্ট শুরু হবে। আর করসপন্ডিং যে এনার্জি, সেই এনার্জিটাকে কী বলা হচ্ছে? যে শক্তি দ্বারা আবদ্ধ থাকছে সেই শক্তিটাকে কী বলা হচ্ছে? কার্য অপেক্ষক বলা হচ্ছে। কী বলা হচ্ছে? কার্য অপেক্ষক। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এইচ নিউ এখানে গ্রেটার দেন এইচ নিউ জিরো। প্রথম কন্ডিশন কি? এইচ নিউ গ্রেটার দেন এইচ নিউ জিরো। ঠিক আছে, প্রথম কন্ডিশন। তাহলে যে এক্সট্রা এনার্জি, তাহলে এখান থেকে যে এনার্জিটা আমার দেওয়া হলো বা যে আলোক তড়িৎ বিকিরণের যে শক্তিটা এখানে প্রয়োগ করা হলো, সেই শক্তিটা কি করছে না কিছু পরিমাণ এর আকর্ষণ বলটা ছিন্ন করতে ব্যয়িত হচ্ছে, আর বাকিটা কি হচ্ছে? ইলেকট্রনটা যে নিঃসৃত হলো বাকিটা হাফ এমভি স্কোয়ার তার গতিশক্তিতে পরিবর্তিত হয়ে গেছে, বাকিটা তার গতিশক্তিতে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা এখন কি ডিনোট করবো? দেখো, তাহলে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, অর্থাৎ এইচ নিউ যেটা পড়েছিল যদি গ্রেটার দ্যান হয় তাহলে বিয়োগ করলে যে এক্সট্রাটা পড়ে থাকবে শক্তিটা, সেই শক্তিটা কিসে চেঞ্জ হয়েছে? না হাফ এমভি স্কোয়ার, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তিতে চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো ইজিক্যাল টু হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, এই প্রবলেম থেকে অনেক সময় অনেক ধরনের অঙ্ক দিয়ে দেয় যে হাফ এমভি স্কোয়ার তার গতিশক্তি এত ফ্রিকোয়েন্সির একটি মানে বিকিরণ একটা ধাতুপৃষ্ঠ ফেলা হলো, তার ধাতুপৃষ্ঠ ফেললে বলছি যে তার কার্য অপেক্ষক যদি এত হয় তাহলে তার গতিশক্তি কত হবে বা তার বেগ কত হবে, ইলেকট্রনের বেগ কত হবে, এর উপর অনেক সময় অনেকটা অঙ্ক দিয়ে দেয়। একইভাবে যদি আমাদের এইগুলোকে যদি কম্পাঙ্ক হিসেবে চিহ্নিত করতে হয়, আমাদের কম্পাঙ্ক যেমন দেওয়া আছে, এবার যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে এইচ সি বাই ল্যামডা হবে এটাকে মাইনাস এইচ সি বাই নিউ জিরো, এইচ সি বাই ল্যামডা জিরো। এরকমভাবে আমরা কখনো ডিনোট করে করে বা যেরকম ডেটা দেওয়া থাকবে সেরকমভাবে চেঞ্জ করে আমরা করে নিতে পারবো। কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে এই যে ইলেকট্রন এখান থেকে নির্গত হচ্ছে, একটাই তো ইলেকট্রন নয়, এখানে অনেকগুলো ধরো ধাতব পরমাণু আছে, সেখানে তার প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে ইলেকট্রন আছে, তার বাইরের কক্ষে ইলেকট্রনগুলো এখানে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস অর্থাৎ কত সংখ্যক ইলেকট্রন নির্ভর করে সেটা আপাতিত আলোক রশ্মির কিসের উপর নির্ভর করে? না তীব্রতার উপর। যত বেশি আপাতিত আলোক রশ্মির তীব্রতা বাড়বে, অর্থাৎ বেশি বেশি করে যত বেশি আলোক রশ্মি এদের মধ্যে আপতিত হবে তত বেশি বেশি পরিমাণ ইলেকট্রন কিন্তু এখান থেকে অপসারিত হবে। তার নাম্বার অফ ইলেকট্রনের নিঃসরণ কিসের উপর নির্ভর করে? না আপাতিত বিকিরণ বা আলোক রশ্মির কিসের ওপর? আলোক রশ্মির তীব্রতার উপর নির্ভর করবে। কিন্তু দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের গতিবেগ কার উপর নির্ভর করে? তা সেটা কি তীব্রতার উপর? না, সেটা নির্ভর তো করবে আপাতিত রশ্মি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের উপর। আপাতিত রশ্মি যেটা ছিল, কারণ এটা বাড়লে বোঝা যাচ্ছে ভি স্কোয়ার বা এমভি স্কোয়ার হাফ এমভি স্কোয়ার গতিশক্তি বা তার বেগ দুটোই বাড়বে। কারণ নিউ যদি বাড়ে, এখান থেকে মাইনাস করা হয়েছে, নিউ বাড়লে বিয়োগফলের থেকে এটা বাড়বে। অর্থাৎ যত বেশি বেশি পরিমাণ বা যত বেশি ফ্রিকোয়েন্সির আলোক রশ্মি বা বিকিরণ ওই ধাতব পৃষ্ঠের উপর আপতিত হবে তত তার গতিবেগ বা তার গতিশক্তি ইলেকট্রনের বেশি হবে। এটা তোমাদের জানতে হবে। এরপর চলে আসি ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত সত্তা। অর্থাৎ এখানে দ্বৈত বলতে কী বোঝাচ্ছে? দ্বৈত মানে দুটো সত্তা। দেখো নিলস বোরের তথ্য অনুযায়ী আমাদের একটা ড্রব্যাকস আমরা পড়েছিলাম। কি ড্রব্যাক পড়েছিলাম? না সেখানে ইলেকট্রনকে আছে কী হিসাবে ধরা হয়েছিল? না কণা হিসাবে ধরা হয়েছিল। কিন্তু কোথাও কোথাও ইলেকট্রন কী হচ্ছে না তরঙ্গ রূপেও তো ধরা যেতে পারতো, কিন্তু ওখানে টোটালি কণা রূপে ধরা হয়েছে। অর্থাৎ ইলেকট্রনের মধ্যে যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটোই আছে তার প্রমাণ কে করেন? না ডি ব্রগলি প্রমাণ করেন। না কীভাবে করেছিলেন সেটা দেখা যাক। প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী আমাদের জানা আছে যে ই ইজিক্যাল টু বা এনার্জি, কোনো একটা যদি অ্যাটমিক সাব অ্যাটমিক পার্টিকেলে যদি এনার্জিকে ধরা হয় তাহলে ই ইজিক্যাল টু এইচ নিউ। প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী এটা পাওয়া যায়। আবার দেখো আইনস্টাইনের সূত্র অনুযায়ী আমাদের জানা আছে যে কিছু পরিমাণ ভর যদি কোথা থেকে বেরিয়ে যায় মানে কমে যায় তাহলে সেখান থেকে কী পরিমাণ? তার সমপরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার আইনস্টাইনের সূত্র অনুযায়ী কী পাওয়া যায়? ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার। এবার দুটোই দেখো সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ
এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণ যদি কে রিপ্লেস করে দিই তাহলে সেখানে কি হবে, এইচ নিউ ইজিক্যাল টু কী হবে, এমসি স্কোয়ার। এম হচ্ছে কি ভর আর সি হচ্ছে আলোর গতিবেগ, আর এইচ নিউ তো তোমরা জানোই। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এমসি ইজিক্যাল টু কী হয় বা এইচ, দেখো এবার নেক্সট হচ্ছে তাহলে এইচ নিউ বাই সি ইজিক্যাল টু কী হচ্ছে এইচ সি, ঠিক আছে, এমসি, তাই তো। এমসি মানে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ মানে কি, ভরবেগ, যেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করছি, পি দিয়ে চিহ্নিত করছি, এটাই হচ্ছে ভরবেগ। এমসি মানেই কি, এমসি মানে হচ্ছে ভরবেগ। আর এইচ নিউ বাই সি, এইচ নিউ বাই সি, দেখো এবার আমরা এখানে আগেই পড়েছিলাম না, ইজিক্যাল টু এইচ নিউ, এইচ নিউ ইজিক্যাল টু কী ছিল, এইচ সি বাই ল্যামডা, তাই তো। তাহলে সি বাই ল্যামডা সমান তাহলে কত হলো, নিউ হলো, ঠিক আছে। তাহলে সি বাই ল্যামডা সমান নিউ হলে তাহলে 1 বাই ল্যামডা সমান কী হবে, নিউ বাই সি, তাই তো। তাহলে এটা যদি এখানে রিপ্লেস করে দিই তাহলে কি হবে, নিউ বাই সি যদি রিপ্লেস করে দিই তাহলে কত হবে, তাহলে এইচ বাই ল্যামডা ইজিক্যাল টু কি, পি, এইচ বাই ল্যামডা ইজিক্যাল টু পি। তাহলে দেখো যেখানে ল্যামডা, এই ইকুয়েশনে যেখানে ল্যামডাটা কি নির্দেশ করে, ল্যামডা কার থাকে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কার থাকে, তরঙ্গের থাকে। আর পি বা এম ভি বা এম সি যাই বলো না কেন, বা ভর ইন্টু বেগ, এগুলো কার থাকে, ভর বেগ এগুলো কার থাকে, কণার থাকে। তাহলে এই সমীকরণ থেকে কোনো সাব অ্যাটমিক পার্টিকেল, বিশেষ করে ইলেকট্রনের যেমন কণা ধর্ম প্রকাশ পাবে, তেমনি তার কণা ধর্ম যেমন প্রকাশ পাবে তেমনি তার তরঙ্গ ধর্মও প্রকাশ পাবে। অর্থাৎ এখানে এইচ যদি একটা ধ্রুবক, এইচ তো অবশ্যই ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.6 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড যেমন হয়, তেমন এটা কনস্ট্যান্ট। তাহলে দেখো ভরবেগ কার ব্যস্তানুপাতিক হচ্ছে, তরঙ্গ বেগের ব্যস্তানুপাতিক হচ্ছে। অর্থাৎ কোনো একটা মাইক্রো পার্টিকেল বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কণার যদি ভরবেগ বেশি হয় তাহলে তার ল্যামডার পরিমাণ কী হবে, কম হবে, ঠিক আছে। আবার ল্যামডাটাকে বেশি হতে গেলে পিটাকে কী হতে হবে, পিটাকে কম হতে হবে, কারণ পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমাদের অনেক সময় অনেক রকম অঙ্ক দিয়ে দেয়, যে একটা তাহলে তাহলে আমি যদি একটা বল ছুড়ি, তাহলে বলটার কি কণাধর্ম পাবো, কণাধর্ম তো আছে। একটা 100 গ্রাম বলকে যদি ছোড়া হয় তাহলে তার কি, তার তো কণাধর্ম তো আছেই, কারণ তার ভরবেগ আছে, ভর আছে, 100 গ্রাম বলে তো ভর আছে, আর বেগ আছে, মানে তো পিটা পাওয়া যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কি ল্যামডাটা কি ডিটেক্ট করা যাবে না, কারণ এখানে ভর ইন্টু বেগ এত বেশি থাকে, ভরের জন্য ভরবেগটা বেশি হয়ে যায়, যখন ল্যামডাটা যে এত ক্ষুদ্র পরিমাণ থাকে যে সেখান থেকে কোনো তরঙ্গ বেরোয় না। অর্থাৎ যখন বল ছুড়ি সেখান থেকে কি কোনো তরঙ্গ বেরোয়, একদমই বেরোয় না, সেই তরঙ্গটা ডিটেক্টেবলও নয়। সেই জন্য যত ভরবেগ বেশি হবে তার তরঙ্গধর্মিতা তত কমে আসবে, তত নন ডিটেক্টেবল, অর্থাৎ ডিটেক্ট করা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত সত্তার যে প্রমাণ করে কোন ইকুয়েশনটা না, এই ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশন থেকে অনেক সময় ভরবেগ দিয়ে দিলে তার ল্যামডা বের করতে দিলে আমরা এখন সহজেই পারবো, ঠিক আছে। এছাড়াও আর একটা জিনিস মনে রাখতে হবে, ধরা যাক কোনো একটা ইলেকট্রন নির্দিষ্ট একটা কোনো কক্ষপথে, দেখো ছবিতে দেওয়া আছে কোনো একটা কক্ষপথে ঘুরছে, তাহলে কক্ষপথে যদি ঘোরে তাহলে সেখানে তার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এনার্জি থাকা মানে সেখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্য যে কক্ষপথে ঘুরছে, তো কক্ষপথ যদি n = 1 n ধরে নেওয়া, কক্ষপথে যদি n ধরে নেওয়া হয় তাহলে n ইন্টু ল্যামডা, অর্থাৎ ওই তরঙ্গ দৈর্ঘ্য যে কক্ষপথে ঘুরছে তার গুণিতক = যে কক্ষে ঘুরছে তার পরিধি সমান হয় 2πr। এটাও একটা ইকুয়েশান মনে রাখতে হবে। তাহলে n ল্যামডা = 2πr, অর্থাৎ এখানে যদি ইলেকট্রনটা ঘোরে তাহলে যদি একটা ল্যামডা পরিমাণ যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চিত করে তাহলে এর যে n ইন্টু ল্যামডা এই টোটাল পরিধিটা সমান হবে, ঠিক আছে। এবার চলে আসি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অর্থাৎ অবপারমাণবিক কণা, বিশেষ করে যেমন ইলেকট্রন, এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। প্রথম কন্ডিশনই হচ্ছে এটা কিন্তু ম্যাক্রো পার্টিকেল অর্থাৎ বড় বড় কণা যেগুলো বা বড় বড় জিনিসের প্রতি এগুলো অ্যাপ্লিকেবল হবে না। এই নীতিটা কি না, হাইজেনবার্গের নীতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অর্থাৎ মাইক্রো পার্টিকেলের একই সাথে বলছে অবস্থান ও তার ভরবেগকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করা যাবে না। কীরকম, ধরা যাক এখানে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, একটা কক্ষপথে এরকম একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এবার কেউ একজন স্থির করলো যে ইলেকট্রনের পজিশন এবং ভরবেগ আমি একই সাথে একদম পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করব। ধরে নিচ্ছি এর পজিশন এখানে ছিল
কিন্তু আমি এক্স্যাক্টলি এর ভর আছে নিশ্চয়ই, তাহলে বেগও আছে, নির্দিষ্ট বেগ ঘুরছে, এবার ভরে আমি বেগ ক্যালকুলেট করে আমি ওর এমভি ক্যালকুলেট করে নিলাম, ওর কী ক্যালকুলেট করে নিলাম, এমভি বা পি বা ক্যালকুলেট করে নিলাম, এক্স্যাক্টলি ক্যালকুলেট করে নিলাম। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে এর পজিশনটা যদি এখানে হওয়া উচিত ছিল সেটা এখানে না হয়ে হয়তো এখানে হলো, অর্থাৎ ধরা যাক এ ডিস্টেন্স এই পজিশনে না হয়ে তখন পজিশনটা কোথায় হলো, একটা ডেভিয়েশন হয়ে গেল, অর্থাৎ পার্থক্য হয়ে গেল। বা পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা পজিশনটাকে যদি মাপতে যেতাম, অর্থাৎ কোথায় আছে দেখি এখনও যদি এই পজিশন, তাহলে সেখানে অটোমেটিক্যালি একটা পার্থক্য কোথায় চলে আসতো না, ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে একটা ঘাটতি চলে আসতো। তাহলে যদি ধরে নিই যে কোনো একটা মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে যে কোনো একটা মুহূর্তে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে অবস্থানের যে অনিশ্চয়তা, অর্থাৎ অবস্থানের যে বললাম না ঘাটতি বা নির্ণয় করার যে ঘাটতিটা, সেটা যদি ডেল এক্স হয়, সেটা কি যদি বলা হচ্ছে না ডেল এক্স, কি না ডেল এক্স, এবং তার ভরবেগের যদি ঘাটতি যদি ডেল পি ধরা হয়, তাহলে অনিশ্চয়তা নীতি অনুযায়ী কী বলেছে না এই দুটোর গুণফল সবসময় কী হবে না ডেল এক্স গুণিতক ডেল পি গ্রেটার দ্যান ইজিক্যাল টু h/4π। এইটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ কোনোভাবেই যদি আমি ডেল পিকে যদি যদি জিরো, অর্থাৎ ডেল পি জিরো হওয়া মানে কি, এটা একদম এক্স্যাক্ট নির্ণয় করেছি, অর্থাৎ এর মধ্যে ডেল পি অর্থাৎ ভরবেগের যে ঘাটতি বা অনিশ্চয়তা সেটা আমি নেই, আমার জিরো মানে কি একদম পুঙ্খানুপুঙ্খ করেছি, তাহলে ডেল এক্স তখন কী হয়ে যেত দেখো তো, সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, তখন ইজিক্যাল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু কী হয়ে যেত, ইনফিনিটি হয়ে যেত। অর্থাৎ ডেল এক্স অর্থাৎ আমরা তখন তার পজিশানকে পুঙ্খানুপুঙ্খভাবে ক্যালকুলেট করতে পারতাম না, তখন ডেল এক্স কী হয়ে যেত, গ্রেটার দ্যান ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যেত। ঠিক অপোজিটভাবে এটাও বলা যায়, যখন ডেল এক্স যদি জিরো হয়ে যায়, অর্থাৎ আমরা যদি তার পজিশান যদি ঠিকঠাকভাবে যদি মাপতে পারতাম বা ক্যালকুলেট করতে পারতাম, তখন ডেল পি অর্থাৎ তাদের ভরবেগ নির্ণয় করার সময় দেখা যেত যে তার অনিশ্চয়তার পরিমাণ ইনফিনিটি, অর্থাৎ অসীম হয়ে যেত, অর্থাৎ অনেক পরিমাণ তার মধ্যে ঘাটতি পাওয়া যেত। তাহলে এই যে ইকুয়েশানটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অর্থাৎ h/4π এর ইকুয়াল অর গ্রেটার দ্যান হয় ডেল এক্স গুণিতক ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এবার দেখো এই ইকুয়েশান থেকে অনেক সময় আমরা যদি ভেঙে নিই, তাহলে এবার বেগের সাথে আমরা একটা রাশিমালা পেয়ে যাব না ডেল এক্স গুণিতক, এবার এইকে আমরা ডেল পিকে আমরা এমভি হিসাবে লিখতে পারি, তাহলে এমভি গ্রেটার দ্যান ইকুয়াল টু কি h/4π, তাহলে ডেল এক্স গুণিতক ডেল ভি ইজিক্যাল টু গ্রেটার দ্যান ইজিক্যাল টু h/4πm, তাই তো বলতে পারি তো 4πm, কারণ মাস তো আর চেঞ্জ হয় না, তাহলে এমভি বলা যায়, তাহলে 4πm, ঠিক এটা আমরা বলতে পারি। তাহলে এই একটা ইকুয়েশন হতে পারে যে ভি এর সাথে তাহলে বেগও, তাহলে কোনো পুঙ্খানুপুঙ্খভাবে যে ডেল ভি নির্ণয় করতে চায়, তাহলে তার ডেল এক্স তখন ইনফিনিটি হয়ে যাবে, ডেল এক্সের অনিশ্চয়তা পরিমাণ তখন অনেক বেড়ে যাবে, যদি এটা কম করতে যায় তাহলে এটা বেড়ে যাবে, এটাই সূত্র। ঠিক আরেকভাবে যে এনার্জি এবং টাইমের ক্ষেত্রেও একটা অনিশ্চয়তা নীতি পাওয়া যায়, সেটা কেমনভাবে, ধরা যাক আমরা জানি যে আইনস্টাইন সূত্র অনুযায়ী কী পাই, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার আমরা জেনে এসেছি, বা অর এমভি স্কোয়ার যে কোনো একটা আমরা জানি, তাই তো। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি না, এমভি ইজিক্যাল টু আমাদের কি জানা আছে, এমভি বা অর এমসি ইজিক্যাল টু কী জানা আছে, এমভি অর এমসি ইজিক্যাল টু পি, ভরবেগ আমাদের আগেই জেনেছি এমভি বা এমসি ইজিক্যাল টু পি। তাহলে এটাকে যদি এখানে রিপ্লেস করি তাহলে কি পাবো, এমভি দিয়ে যদি করি তাহলে ভি গুণিতক পি পাবো, ই ইজিক্যাল টু ভি গুণিতক পি পাবো, তাই তো। অর পি ইজিক্যাল টু কী পাবো, অর পি ইজিক্যাল টু ই/ভি, ঠিক আছে। অর এখান থেকে আমি যদি আরও পাই তাহলে ডেল পি ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, ডেল ই/ডেল ভি লিখতে পারি, তাই তো, ডেল ই/ডেল ভি। তাহলে এই ইকুয়েশানটাকে 2 নম্বর ধরলাম, এইটা যদি একে রিপ্লেস করে দিই, 1 নম্বরে যদি রিপ্লেস করি তাহলে এখন কি পাবো, তাহলে দেখো কি পাবো, তাহলে ডেল এক্স গুণিতক ডেল ই/ডেল ভি গ্রেটার দ্যান ইজিক্যাল টু কী আছে h/4π, অর ডেল এক্স ভি মানে কি স্থানের পরিবর্তন সময়ের সাপেক্ষে, কার সাথে, স্থানের পরিবর্তন সময়ের সাপেক্ষে, গুণিতক ডেল ই গ্রেটার দ্যান ইজিক্যাল টু h/4π,
অর এক্স এক্স কেটে গেল, তাহলে ডেল টি গুণিতক ডেল ই গ্রেটার দেন ইজিক্যাল টু কি এইচ বাই 4 পাই। তাহলে এনার্জি এবং টাইমগতভাবে যে হাইজেনবার্গ ইকুয়েশন সেটা হচ্ছে এইটা, ডেল টি গুণিতক ডেল ই, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে যদি কোনো একটা সাবঅ্যাটমিক পার্টিকেলে এনার্জি আমরা নির্ণয় করতে চাই তাহলে তার সময়, তাহলে তারা টাইমটাও তখন কী হয়ে যাবে, টাইমটাও তখন ইনফিনিটি হয়ে যাবে। বা এটা টাইমটা যদি আমি ইয়ে করতে চাই তাহলে এনার্জিগতভাবে তাদের ডিফারেন্সিয়েটটা অনেক বেশি হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার্টেনটি, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে কোনো একটা ক্ষেত্রে ভরবেগ, কোনো একটা মাইক্রোপার্টিকেলের ক্ষেত্রে ভরবেগ একটা পজিশন নির্ণয় করা কখনোই সম্ভব নয়। এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই স্টেটমেন্টটা একটু ভালো করে পড়তে হবে। আর এখানে কোনো একটা ধরো ডেভিয়েশন অঙ্কে যদি দেওয়া থাকে তাহলে জাস্ট ফর্মুলায় পুট করে আমরা করতে পারবো, কিন্তু বেগের ক্ষেত্রে আমাদের এই এমটা এখানে নিচে গুণ হবে, এটা খেয়াল রাখতে হবে। আর ডেলটি তো ঠিকই আছে, তাহলে এখানে এইটা করতে হবে, এইটা করতে হবে, আর এইটা করতে হবে। ঠিক আছে।